हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। वेलकम टू आर নিউ ব্লগ। লাস্ট ব্লগে আপনারা দেখেছেন যে আমরা আমাদের গাড়ি করে কলকাতা থেকে বিষ্ণুপুর এসে উপস্থিত হয়েছি। তো আমরা এসে উঠেছি বিষ্ণুপুর পৌর পান্থনিবাস, যেটা আমরা আগে থেকে বুক করে এসেছি। তো আমরা গাড়ি রেখে এখন টোটো করে বেরিয়েছি বিষ্ণুপুরের সাইট সিইং এর উদ্দেশ্যে। আমরা জাস্ট 5 মিনিটের মধ্যেই চলে এলাম আমাদের প্রথম দর্শনীয় স্থান বিখ্যাত রাসমঞ্চের সামনে। এই যে রাসমঞ্চের গেট, আমরা এখন দাঁড়িয়ে আছি বিষ্ণুপুরের রাসমঞ্চের কাছে। $25 টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করতে হবে এবং সেই টিকিটেই বাকি মন্দিরগুলো ঘোরা যাবে। তো আমরা এখন বিষ্ণুপুরের রাসমঞ্চ ঘুরে দেখব পুরোটা। এটি হচ্ছে বিষ্ণুপুরের বিখ্যাত রাসমঞ্চ। এটি 400 বছরেরও পুরনো। মল্লরাজা বীরহাম্বীর আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই মঞ্চটি প্রতিষ্ঠা করেন। মল্লরাজাদের আমলে বার্ষিক রাস উৎসবের সময় বিষ্ণুপুরের যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ জনসাধারণের দর্শনের জন্য এখানে আনা হতো। 1600 খ্রিস্টাব্দ থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত রাস উৎসব হয়েছে এখানে। এ এক অভিনব স্থাপত্য যা ভারতবর্ষের কোথাও দেখা যায় না। এই রাসমঞ্চের নিচের বেদি মাখরা পাথরের তৈরি আর উপরের স্থাপত্য ইটের। এই সৌধটির উপরের দিকটি দেখুন পিরামিডাকৃতি দেখতে, মাঝের দিকটি বাংলা চালার ন্যায় দেখতে এবং নিচের খিলানগুলি ইসলামিক বা মুসলিম স্থাপত্যের ন্যায় দেখতে। অর্থাৎ এই রাসমঞ্চের মধ্যে হিন্দু, মুসলিম এবং বিভিন্ন সম্প্রদায়ের একটা মেলবন্ধন আমরা খুঁজে পাই। আর এই রাসমঞ্চের সামনেও দেখুন সুন্দর একটা বাগানও করা আছে। এই রাসমঞ্চটি দৈর্ঘ্য প্রস্থে 24.5 মিটার এবং উচ্চতা 12.5 মিটার। এই রাসমঞ্চের কেন্দ্রে একটি ক্ষুদ্র গর্ভগৃহ আছে এবং 3 দিকে বারান্দা রয়েছে। এখন এই রাসমঞ্চটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতা সার্কেলের তত্ত্বাবধানে। এবার বেরোতে হবে, হ্যাঁ, বুলবুলাইয়ার মতো। রাসমঞ্চ দেখা হয়ে গেছে, এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী দর্শনীয় স্থানে। এখন আমরা রাস্তার ধারেই দলমাদল কামান দেখে মা ছিন্নমস্তার মন্দিরে যাচ্ছি। এই হচ্ছে মা ছিন্নমস্তা মন্দির। মা দুর্গার 10 মহাবিদ্যার এক মহাবিদ্যা ছিন্নমস্তা। এই মায়ের মূর্তিটি একটি গোটা শ্বেত পাথর কেটে তৈরি করা হয়েছিল। ছিন্নমস্তা মন্দির নিকট জোড় মন্দির সংলগ্ন এলাকায় সম্প্রতি শুরু হয়েছে প্রত্যেক শনিবার বেলা 1টা থেকে পোড়ামাটির হাট। এখানে আদিবাসী নৃত্য, বাউল, কীর্তন, লোকসঙ্গীত সহ বিভিন্ন হারিয়ে যাওয়া সংস্কৃতি এবং ঘরোয়া খাবার পাওয়া যায়। ওই যে দূরে দেখা যায় এক সুন্দর মন্দির। আমাদের টোটো চালক কাম গাইড দাদা বললেন যে এটিই হচ্ছে নন্দলাল মন্দির এবং এইরকম মন্দির আরও অনেক আছে। জানা যায় মাখরা পাথরের এই এক রত্ন মন্দিরটি সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে নির্মিত হয়েছিল। ছিন্নমস্তা মন্দিরের পূর্ব দিকে কালাচাঁদ মন্দির যাবার পথে রাস্তার বাঁ দিকে পড়ে এই নন্দলাল মন্দিরটি। এই মন্দিরটি দক্ষিণমুখী এবং এটিও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অন্তর্ভুক্ত। এখন আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য লাল বাঁধে। বিষ্ণুপুরে 7টি বাঁধের মধ্যে এই বাঁধটির ঐতিহাসিক গুরুত্ব উল্লেখযোগ্য। জলকষ্ট দূর করার জন্য ও প্রতিরক্ষায় ব্যবস্থা সুদৃঢ় করবার উদ্দেশ্যে মল্লরাজারা সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে এরকম বাঁধগুলি খনন করেন। দ্বিতীয় রঘুবীর সিংহের আমলে লালবাইকে নিয়ে আসা হয়েছিল নর্তকী হিসেবে। রাজা লালবাইকে ভালোবেসে ফেলেছিলেন এবং এই বাঁধে তারা এসে নৌকা বিহার করতেন। কথিত আছে ষড়যন্ত্র করে রানী এবং প্রজারা এই বাঁধে লালবাই ও তার ছেলেকে নৌকা ডুবিয়ে মেরে ফেলেছিলেন। সেই থেকে এর নাম লাল বাঁধ। লাল বাঁধ আমাদের দেখা হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য শ্যামরায় মন্দিরে। এটি হলো সেই 5 চূড়া বিশিষ্ট শ্যামরায় মন্দির।
টেরাকোটার কাজে সমৃদ্ধ এই পঞ্চরত্ন মন্দিরটি ১৬৪৩ খ্রিস্টাব্দে মল্ল রাজা রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন। পোড়া মাটির অলঙ্করণের প্রাচুর্যে এই ইটের মন্দিরটি সর্বশ্রেষ্ঠ। দক্ষিণমুখী এই দেবালয়ের দক্ষিণ দিকের দেওয়ালে নিবন্ধ ৪ লাইনের প্রাচীন লিপিটি নিম্নরূপ: শ্রী রাধিকা কৃষ্ণমুদে শকেং কবে দাঙ্কযুক্তে নবরত্ন রতন শ্রীবীর হাম্বীর নরেশ তুনর্দদৌ নৃপ শ্রী রঘুনাথ সিংহ মল্ল শকে ৯৪৯ শ্রী রাজা বীর সিংহ। অর্থাৎ রাধাকৃষ্ণের আনন্দের জন্য নরেশ বীর হাম্বীর পুত্র নৃপ রঘুনাথ সিংহ ১৯৪৯ মল্লাব্দে এই নবরত্ন মন্দিরটি দান করলেন। এই মন্দিরের বাইরে এবং ভিতরের দেওয়ালে রাসলীলা, ফুলকারি কাজ ও রামায়ণ মহাভারতের দৃশ্য দেখা যায়। আপনারা চাইলে গাইডও নিতে পারেন, ওনারা আপনাদের সাথে ঘুরবেন এবং প্রত্যেকটা মন্দির সম্পর্কে বোঝাবেন। ওনারা মোটামুটি ৪০০ টাকা করে নেন। চাইনিজ কালচার, কিছু রাজস্থানী কালচার, শ্রীলঙ্কা স্থাপত্য, এগুলো সমস্ত রাধাকৃষ্ণের দেবালয় আছে। কোথাও রক্ষিণী থেকে আছে, রাধাকৃষ্ণের বিভিন্ন পদ্ধতি দেখা যাচ্ছে, কোথাও বাসের বাড়ছে, কোথাও বিভিন্ন আমার দিয়ে আছে রাধাকৃষ্ণ। আর এই মন্দিরের মধ্যে কিছু চাইনিজ কালচার আছে, কিছু রাজস্থানী কালচার ছিল। শ্যামরায় মন্দিরের সামনের অঞ্চলে এরকম বহু দোকানি দোকান সাজিয়ে বসেছেন এবং যেখানে পোড়া মাটির বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তার মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য আমরা দেখলাম যে পোড়া মাটির শাঁখ, যেটিকে বাজানোও যায়, একটারাও বিক্রি হচ্ছিল। বিষ্ণুপুরের বিখ্যাত মাটির ঘোড়ার পাশাপাশি এরকম কাঠের ঘোড়াও পাওয়া যাচ্ছে। এই দেখুন, এই দাদা কীরকম কাঠ কেটে কেটে এরকম সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গুমঘর। এই স্থাপত্যটি তৈরি করেছিলেন মল্লরাজ বীর সিংহ। অনেকের ধারণা এখানে অপরাধীদের শাস্তি দেওয়া হতো, আবার কেউ কেউ বলেন এটি মল্ল রাজাদের শস্যাগার ছিল। ঐতিহাসিক মতে এটি ছিল রাজবাড়ির জলের ট্যাঙ্ক, কারণ এর কাছাকাছি কিছু জলের পোড়ামাটির পাইপও পাওয়া যায়। এই মতটিরই প্রাধান্য বেশি। গুমঘরটি রাস্তা থেকেই আপনাদের দেখে নিতে হবে। আমরা এখন বিষ্ণুপুরের গ্রামের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি পরের গন্তব্যের দিকে। এখানে অনেক মাটির বাড়িও আমরা দেখতে পেলাম, পাশাপাশি অনেক পাকা বাড়িও তৈরি হচ্ছে নতুন করে। এখন আমরা এসে গেছি জোড়বাংলা মন্দির বা জোড়া মন্দিরের সামনে। তো আমরা এখন আছি জোড়া মন্দিরের কাছে, পাশাপাশি দুটো মন্দির আছে, তাই এখানে বলছে জোড়া মন্দির। অপূর্ব স্থাপত্যকলার এই মন্দিরটি মল্লরাজ প্রথম রঘুনাথ সিংহ ১৬৫৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। পরস্পর সংযুক্ত দুটি দোচালা কুটিরের সমন্বয়ে গঠিত এবং সংযুক্ত অংশের মধ্যস্থলে একটি চারচালা শিখর বিদ্যমান, তাই মন্দিরটির নাম জোড়বাংলা। কৃষ্ণরায় মন্দির নামে পরিচিত হলেও বাংলার স্থাপত্য অনুসারে জোড়বাংলা মন্দির বলা হয়। মন্দিরের চারদিকে রামায়ণ মহাভারতের কাহিনী, শিকার দৃশ্য, সামাজিক জীবনযাত্রার দৃশ্য শিল্পীরা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। বাংলার পোড়ামাটির অলঙ্করণের শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে পরিচিত। এই দেখুন, মন্দিরের পাশে এই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাসও লেখা আছে। এই জোড়বাংলা মন্দিরের চারপাশেও এরকম প্রচুর পোড়া মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছে। এর ফাঁকেই আমরা একটু চা বিস্কুটের বিরতি নিয়ে নিলাম। এখন আমরা চলে এসেছি রাধাশ্যাম মন্দিরে। মল্লরাজ চৈতন্য সিংহ মাখরা পাথরের এই মন্দিরটি ১৭৫৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। মন্দিরের শিখরটি গম্বুজাকৃতি দেখুন, এবং বিষ্ণুপুরের অন্য একরন্ত মন্দিরের তুলনায় একটু ভিন্ন প্রকৃতির। এখানে ফুলকারি ও জ্যামিতিক ভাস্কর্য, মহাভারত ও পুরাণ কাহিনী স্থাপত্য লক্ষণীয়।
এই মন্দিরে রাধাশ্যাম, নিতাই গৌর ও জগন্নাথ ঠাকুরের মূর্তি পূজিত হয়। মন্দিরের প্রবেশদ্বারে সুন্দর ইটের নহবতখানা আছে। একসময় এখানে সানাই ও বাদ্যযন্ত্র বাজানো হতো। মন্দিরের পূর্ব দিকে সুন্দর তুলসী মঞ্চ ও রান্নাঘর এবং দক্ষিণ দিকের সামনে নাট মঞ্চ আছে। মৃন্ময়ী মাতার মন্দিরের পূর্ব দিকের রাস্তার ধারে এই মন্দিরটি অবস্থিত। এই যে সামনে এইটা হচ্ছে নাট মঞ্চ আর এটা হচ্ছে তুলসী মঞ্চ। এদিকে আছে ভোগ কক্ষ। এই রাধাশ্যাম মন্দিরটি দৈর্ঘ্য ও প্রস্থে 12.5 মিটার এবং উচ্চতা 10.7 মিটার। এই রাধাশ্যাম মন্দিরের বিগ্রহগুলি দেখে নিন। এই মন্দিরে রাধাশ্যাম, নিতাই গৌর এবং জগন্নাথ ঠাকুরের মূর্তি পূজিত হন। এখন আমরা চলে এসেছি মৃন্ময়ী মাতার মন্দিরের সামনে। মল্লরাজ জগৎমল্ল 997 খ্রিস্টাব্দে দেবীর দৈবাদেশ পেয়ে মন্দির ও মূর্তি প্রতিষ্ঠা করেন বলে কথিত আছে। এই মূর্তিটি গঙ্গা মাটির তৈরি। দুর্গোৎসবের সময় 15 দিন ধরে পটে পুজো হয়। মল্ল রাজাদের সময় থেকে এখনো অবধি এই মায়ের পুজো হয় তোপধ্বনি করে। মহাষ্টমীর সন্ধিক্ষণের সময় তোপধ্বনি দেখতে প্রচুর লোকের ও পর্যটকদের সমাগম হয়। রামকৃষ্ণদেব মাকে দর্শন করতে এখানে এসেছিলেন। মন্দিরের পিছনেই রয়েছে রাজবাড়ির ধ্বংসাবশেষ। বিষ্ণুপুর রাজ পরিবারের তরফে বিশেষ অন্নভোগ প্রকল্পেরও ব্যবস্থা করা হয়। কিছু দূর এগোতেই আপনারা পেয়ে যাবেন মহারাজা বীর হাম্বির উদ্যান। সামনেটা উদ্যান এবং পেছন দিকে মন্দির আছে। আপনারা ঘুরে দেখতে পারেন হাতে বেশ কিছুটা সময় থাকলে। এই দেখুন সামনেই দেখা যাচ্ছে পাথরের দরজা। সামনেরটি হচ্ছে বড় পাথরের দরজা, পেছনে আছে ছোট পাথরের দরজা। মাখরা বা ল্যাটেরাইট পাথরের তৈরি খিলান সজ্জিত এই প্রবেশপথটি পাথরের দরজা নামে পরিচিত। এটি ছিল বিষ্ণুপুরের প্রাচীন দুর্গের উত্তর দিকের প্রবেশপথ। তোরণ মধ্যস্থ প্রবেশপথে দুই দিকে সৈন্য সমাহারের উপযোগী ছিল এই দ্বিতল দালান। তীরন্দাজ ও বন্দুকধারী সৈন্যদের অস্ত্র চালাবার জন্য এই দালানগুলিতে ক্ষুদ্র গর্ত ছিল। সম্ভবত সপ্তদশ শতকের মধ্যভাগে মল্লরাজ বীরসিংহ তৈরি করেছিলেন। এখন আমরা চলে এসেছি মদনমোহন মন্দিরে। মল্লরাজ দুর্জন সিংহ 1694 খ্রিস্টাব্দে এই একরত্ন ইটের মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এটিও ল্যাটেরাইট পাথরের তৈরি মন্দির। এখানে নিচের দিকে পশু পাখি, কৃষ্ণলীলা, দশাবতার ও অন্যান্য পৌরাণিক কাহিনী ভাস্কর্যে রূপায়িত হয়েছে। আর উপরের দিকে আছে যুদ্ধ দৃশ্য। এই মন্দিরের ভিতরের দিকে ড্রাগন সদৃশ্য পৌরাণিক ভাস্কর্যও দেখা যায়। দেখুন আপনারা দেখতেই পাবেন কি সুন্দর কারুকার্য করা আছে মন্দিরের দেওয়ালে। মদনমোহন ঠাকুরের নিত্য সেবা, রাস, দোল ও নামযজ্ঞ এখনো হয়ে চলেছে। এই হচ্ছে মদনমোহন মন্দিরের বিরাম ভবন এবং পার্কিং প্লেস। এই মন্দিরের চারপাশেও প্রচুর দোকানপাট আছে। আপনারা ইচ্ছে করলে জিনিসপত্র এখান থেকেও কেনাকাটা করতে পারেন। এই কি নেবে কিছু? আমাদের বাড়ির একটা এরকম একটা এত বড় বড় ঘোরা যাচ্ছে। কাপগুলো দেখুন, মাইক্রো কিন্তু মাইক্রোতে যাচ্ছে, আপনি চাটা গরম করতে পারবেন। হচ্ছে এই বিষ্ণুপুর পৌর পান্থনিবাসে। তো আমাদের জাস্ট হোটেলের পাশেই হচ্ছে এই বাস স্ট্যান্ড। এটা হচ্ছে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড। এখান থেকেই সমস্ত দূরপাল্লার বাসগুলো ছাড়ে, যেমন বিষ্ণুপুর থেকে বর্ধমান, বাঁকুড়া, সমস্ত কিছু। এই হচ্ছে আমরা বাস স্ট্যান্ড। হ্যালো হ্যালো বাস স্ট্যান্ডে। তো আমরা এখন বিষ্ণুপুর মেলায় যাচ্ছি। তো মেলা থেকে একেবারে ডিনার করে তারপর ফিরব। কালকে যাব অযোধ্যা। এটা 36তম বিষ্ণুপুর মেলা।
প্রচণ্ড ভিড় চারিদিকে। অন্যতম অনুষ্ঠান মঞ্চে মঞ্চস্থ করব যেটি অভিনব অনুষ্ঠান আমরা পেয়েছি আমাদের বাঁকুড়া জেলার যদুভট্ট মঞ্চে এখন একটি উল্লেখযোগ্য নিবেদন। আমাদের এই জেলার একটি অন্যতম মহকুমা বিষ্ণুপুর এইচএস স্কুল এই মেলার কম্পাউন্ডে এই সমস্ত মেলাগুলো বসে। মেলা হবে এবং তার সাথে এবছরে আমরা একটি মঞ্চ আমরা পেয়েছি, যার জন্য আমরা একবার গর্বিত হই। এখানে আর্ট গ্যালারিও আছে, সামনে হচ্ছে মল্লরাজ আর্ট গ্যালারি। যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে তো এই আর্ট গ্যালারিতে বিভিন্ন ছবিগুলো ডিসপ্লে করা ছিল এবং ছবিগুলো বিক্রিও হচ্ছিল এবং তলায় তলায় দামও লেখা ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে কি হয়, আমরা ভিডিও বানানোর আরও অনুপ্রেরণা পাই। আজকে ডিনারে আছে ভাত, ডাল, সবজি এবং চিকেন। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে পুরুলিয়া যাবার রাস্তায়। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।